মঞ্চে আসীন আছেন ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দত্ত এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক কমরেড বল। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ, সামনের সারির সংগঠকরা এবং শ্রমজীবী আন্দোলন তার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং মে দিবসকে স্মরণে রেখে মে দিবসের সংগ্রামী সহমর্মিতা জ্ঞাপন করছি। যদি ভুল না হয়, সম্ভবত 1866 কি 67 সালে কার্ল মার্কস প্রথম আন্তর্জাতিক যে সংগঠন কার্ল মার্কসের নেতৃত্বে তৈরি হয়েছিল কয়েক বছর আগে, তারই কোনো একটি অধিবেশন হবে, কিন্তু মার্কস নিজে উপস্থিত থাকতে পারবেন না। তিনি প্রথমত অসুস্থ, ডাক্তারদের পরামর্শ হচ্ছে তাকে বিশ্রাম নিতে হবে। এরকম একটা জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন, কিন্তু মার্কস তো বিশ্রাম নেওয়ার লোক না। তিনি এঙ্গেলসকে চিঠি লিখে বললেন, আমি এখন সুস্থ, আমি এই সভায় উপস্থিত ইচ্ছে করেই থাকছি না, কারণ এই সভায় উপস্থিত থেকে শ্রমজীবী অংশের মানুষের যে লড়াই, সমাজ পরিবর্তনের ভাবনাকে সামনে রেখে মানুষকে উজ্জীবিত করবার জন্য সামনের দিনের কর্মসূচিকে নির্ধারণ করার জন্য এই সভার যে গুরুত্ব, তাকে খাটনা করেও বলছি, এর চাইতে আরো বেশি সাহায্য হতে পারে এমন একটি কাজ হাতে নিয়ে আমি ব্যস্ত আছি। এটাকে প্রায় আমি শেষ করবার কিনারায় চলে এসেছি। সেটা কি? ক্যাপিটাল, পুঁজি, যেটা কার্ল মার্কসের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং আধুনিক বিশ্বে তার কোনো জোড়া নেই। শোষিত মানুষকে শোষণ মুক্তির পথ দেখিয়েছে, শোষকদের চেহারাটাকে সেখানে উন্মোচিত করেছে। তিনি বলছেন, এটা কাজটা আমি শেষ করে এনেছি, তাই আমি এই সভায় উপস্থিত থাকবো না। কিন্তু এঙ্গেলসকে বলেছেন, এই সভায় শ্রমিকদের সারা পৃথিবীতে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। এই বিষয়টিকে সামনে এনে আন্তর্জাতিক এই যে মঞ্চ, সেই মঞ্চে সিদ্ধান্ত গ্রহণ করে সারা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি ইতিহাস থেকে কথা বলছি। এবং সেই মঞ্চে কার্ল মার্কসের যে পরামর্শ স্বতঃস্ফূর্তভাবে সেই সভায় উপস্থিত প্রত্যেকে গ্রহণ করেছে। সারা পৃথিবীতে এই দাবি ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ছে। তখনও 8 ঘন্টার কাজের সঙ্গে 8 ঘন্টা বিনোদন এবং তারপর 8 ঘন্টা বিশ্রাম, এই প্রশ্ন দুটো যুক্ত হয়নি। 8 ঘন্টা কাজের প্রশ্নটাই তখন প্রথম। 1886 মের কথা আসছে। কার্ল মার্কস তখন জীবিত ছিলেন না, তিনি পৃথিবীকে ছেড়ে দিয়ে চলে গেছেন, তারও প্রায় 3 বছর আগে। হেমার্কেট কর্নারের যে ঘটনা, 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, ঠিক মজুরি দিতে হবে, কাজের জায়গার একটা স্বাস্থ্যকর পরিবেশ চাই। এই তো দাবি। এই দাবি নিয়ে মে মাসে
প্রথম দিন থেকে আমেরিকার বিভিন্ন জায়গায় শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ আন্দোলন করছিলেন। নিউমার্কেট কর্নারে এই আন্দোলন চলছে, ধর্মঘট চলছে। এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে এই ধর্মঘটের সমর্থনে একজন বক্তৃতা করছেন। পুলিশ এসছে, সন্ধ্যা হয়ে গেছে এবং তারা এসে নির্দেশ জারি করছে, সভা বন্ধ করো, এই এলাকা ছাড়তে হবে। যিনি বক্তৃতা করছিলেন সম্ভবত স্পাইস, তিনি বক্তৃতা বন্ধ করে নেমে গিয়ে পুলিশকে বলছেন, কেন আমরা তো আপনাদের কোনো অসুবিধা করছি না, দেখছেন এটা আমাদের দাবি, আমরা আন্দোলন করছি, ধর্মঘট হচ্ছে, শ্রমিকরা তো সুশৃঙ্খল, ভাঙচুর তো কিছু হচ্ছে না। এরকম যখন কথা চলছে তখন যিনি কথা বলছিলেন তার অবর্তমানে তার সঙ্গে যারা এই লড়াইকে সমর্থন করছে তাদের মধ্যে আরেকজন নেতা, তিনি মঞ্চে এসে আবার বক্তৃতা করছেন। অপরদিকে লক্ষ্য করা গেল অন্য একটা জায়গায় দাঁড়িয়ে কোন একটা প্রতিষ্ঠানের সামনে শ্রমিকরা যেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তার উপর আক্রমণ শুরু হয়েছে। হঠাৎ করে সেখানে একটা বোমা নিক্ষেপিত হয়েছে এবং পরবর্তী সময় বোঝা গেছে এটা ষড়যন্ত্র। প্রায় সেখানে 18 জন মানুষকে মিথ্যা মামলায় জড়ো করে শাস্তি দেওয়া হয়েছে। একটা অংশকে ফাঁসির কাঠে ঝুলানো হয়েছে, একটা অংশকে আজীবন জেল খাটতে বাধ্য করা হয়েছে। 3 বছরের ব্যবধানে 1889-তে আন্তর্জাতিক এই মঞ্চে সোশ্যালিস্ট যে সমস্ত অর্গানাইজেশনগুলি তাকে প্রকৃত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতন্ত্রের কথা যারা বলেন তারা যেমন আছেন, আবার সংস্কারগত দৃষ্টিভঙ্গি নিয়ে যারা সমাজতন্ত্রের কথা বলেন তারাও আছেন। তারা সবাই মিলে একটা জায়গায় ঐক্যমত হন যে এই যে 86-র এই ঘটনা, এটা আমাদের চোখ খুলে দিয়েছে। এটাই কি এখানে শেষ হয়ে যাবে? এই অভিজ্ঞতা পাথেয় করে তার যে বার্তা সারা পৃথিবীতে আমাদের ছড়িয়ে দিতে হবে। সেখানেই তারা সিদ্ধান্ত নিলেন 89 সালে পরের বছর থেকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে প্রতিপালিত হবে। এক রাজ্যের শ্রমিক, পৃথিবীর অন্য দেশের শ্রমিকরা যারা লড়াই করছেন, যার ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে লক্ষ্য উদ্দেশ্য একটাই, শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি। সেই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করব। তোমাদের পাশে আমরা আছি, লড়াই করো, এগিয়ে চলো, এই আহ্বান দিয়ে তারা সিদ্ধান্ত নিলেন। 90 সাল থেকে সেটা শুরু হবে। শুনছিলেন কমরেড শঙ্কর দত্ত বলেছেন যে আমাদের দেশে আজ থেকে 100 বছর আগে যে প্রথম তৎকালীন চেন্নাই, এখন তো তার নাম পরিবর্তন হয়েছে, সেখানে সিঙ্গারভেলি তিনি প্রথম লাল পতাকা উত্তোলন করে মে দিবস উদযাপন করে আমরা 101 বছরে পদার্পণ করেছি। মে দিবসে উদযাপনের সময় প্রথম দিকে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার পর্যায়ক্রমে বিনোদন যুক্ত হলো, তারপরে 8 ঘন্টার বিশ্রাম, নতুন অক্সিজেন নিয়ে সঞ্জীবিত হয়ে পরের দিন যাতে আবার পরিশ্রম করতে পারে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে 24 ঘন্টাকে তারা 3 ভাগে বিভক্ত করেছেন। এই আন্দোলন চলল। তারপরেই আন্তর্জাতিক মঞ্চ থেকে এঙ্গেলস তখনও জীবিত, সেখান থেকে প্রশ্ন উঠল পুঁজিবাদ থাকবে আর এই শ্রমিকদের শোষণ মুক্তির প্রশ্নের সাথে যুক্ত যে 3টি দাবি, স্লোগান, 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিনোদন, 8 ঘন্টার বিশ্রাম, এটা সুস্থ স্বাভাবিক জীবনের প্রশ্ন। এটা বাস্তবায়িত হবে, রূপায়িত হবে। এটা কি করে আমরা প্রত্যাশা করতে পারি? অসম্ভব। পুঁজিপতি ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা যেটাকে আমরা বলি, তার সাথে বঞ্চনা,
শোষণ এবং মুনাফা এটা অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত। কাজে আমরা স্লোগান এই তিনটা রাখবো, কিন্তু পুঁজিবাদের ধ্বংস না করে, নতুন একটা শোষণ মুক্ত সমাজ ব্যবস্থার কায়েম না করে এই তিনটা স্লোগানকে যথার্থ অর্থে বাস্তবায়িত করা অসম্ভব। আমরা এই স্লোগান নিয়ে লড়াই করব, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংস করা, একটা নতুন শ্রেণীহীন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার যে সংগ্রাম, বিপ্লবী সংগ্রাম, তাকে উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে গিয়ে সেই সাফল্য অর্জন করা। এটাকে বাদ দিয়ে শুধু 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার আপনার বিনোদন, 8 ঘন্টার বিশ্রাম, এই স্লোগানের মধ্যে আবদ্ধ থাকলে এটা একটা সময় গিয়ে সংস্কারবাদী ভাবনায় আচ্ছন্ন হবে, আক্রান্ত হবে এবং এই আন্দোলন তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আন্তর্জাতিক পরিসরে এই প্রশ্ন কিন্তু সেখানে আসতে শুরু করলো এবং স্বাভাবিকভাবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে দেশে দেশে আজকের দিনে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা মানুষ, তারা এই দিনটিকে, এই লক্ষ্যটাকে সামনে রেখে তারা উদযাপন করার চেষ্টা করছে। আমরা যেমন ভারতবর্ষের মতো করার চেষ্টা করছি। পৃথিবীর পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে একটা অন্য ধরনের আবহাওয়া চলছে বর্তমান সময়। দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার শক্তি তারা সামনের সারিতে চলে এসেছে, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় বলি আপার হ্যান্ড নিয়ে নিয়েছে। কারণটা কি? পুঁজিবাদী ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যেই তার সমস্যাগুলো লুকায়িত আছে এবং যেগুলো সাধারণ মানুষের জীবন যন্ত্রণার মূল কারণ। এবং মানুষের কাছে পুঁজিবাদী ব্যবস্থা ক্রমশ সেখানে তার চেহারাটা উদ্ঘাটিত হচ্ছে এবং তার বিরুদ্ধে লড়াইটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন, পুঁজিবাদের ধ্বংস সাধন, এই লক্ষ্য নিয়ে লড়াইটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গায় এই লড়াই যাতে পৌঁছতে না পারে তার জন্য প্রতিক্রিয়াশীল শক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় আছে পেছন থেকে দক্ষিণপন্থী অতি বাম, অতি বিপ্লবী স্লোগান মুখে দিয়ে আন্দোলনটাকে বিপদগামী করার জন্য একটা চক্রান্ত চলছে সারা পৃথিবীতে। প্রকৃত যে শোষণ মুক্তির জন্য যে লড়াই, সেই লড়াইটা যাতে সুসংহত হতে না পারে। কিন্তু এই ষড়যন্ত্র এখন প্রকৃত শ্রমিক শ্রেণীর আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, প্রগতিশীল যে শক্তি, তাদের কাছে ধরা পড়ে গেছে এবং তারা এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার শক্তির মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে, তাদের পেছনে যে লোকদেরকে সমবেত করে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ক্রমে তাদেরকে জয় করে প্রকৃত অর্থে শোষণ মুক্তির সংগ্রাম তাকে শক্তিশালী করার চেষ্টা করছে। এবং বিশেষ করে যারা খবর রাখেন আন্তর্জাতিক পরিসরে, উন্নত পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো আছে ইউরোপ মহাদেশে বা অন্যান্য জায়গায়, আমেরিকা থেকে শুরু করে ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাগুলির মধ্যে লড়াই চলছে এবং সেই লড়াইয়ের সামনের সারিতে শ্রমিক শ্রেণী, যুব সম্প্রদায়, শ্রমজীবী অংশের মানুষ। এবং ফ্রান্সের একটা লড়াই চলছে, জানি আমাদের দেশের পত্রপত্রিকা পড়লে 2-4টা বাদ দিলে পরে অন্য কোনো জায়গায় এই খবর আপনি পাবেন না। আমাদের ত্রিপুরায় তো পাবেনই না দেশের কথা বাদ দিলে পর, কারণ এখানে তো কোনো পত্রিকা শ্রেণী সংগ্রামী লড়াইয়ের ময়দানে যারা আছেন, তারা যারা শ্রেণী সংগ্রামের কথা বলছে এগুলো ভুলে যান। এগুলো না ভুললে নাকি কমিউনিস্ট আন্দোলনের ভবিষ্যৎ অন্ধকার। কত চিন্তিত কমিউনিস্ট আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আমাদের ত্রিপুরার কোনো পত্রিকার মালিক এবং সম্পাদকরা। আমি প্রসঙ্গক্রমে বললাম, কারণ পত্রিকা পড়তে গিয়ে এরকম কিছু লেখালেখির সম্মুখীন হয়ে রয়েছে। যাই হোক, তাহলে এই যে জায়গাটা চলছে দক্ষিণপন্থার সঙ্গে প্রকৃত অর্থে প্রকৃতির শক্তির যে লড়াই, এটা শ্রেণীবিভক্ত সমাজে অস্বাভাবিক কিছু না। প্রগতির শক্তি এগিয়ে গেলে প্রতিক্রিয়ার শক্তি বসে থাকবে না। প্রতিক্রিয়ার শক্তি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পর প্রগতির শক্তি নিশ্চুপ সেটা
মেনে নেবেন, এটাও হতে পারে না। কাজে উভয়ের সংঘর্ষের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে আস্তে আস্তে প্রগতির শক্তি এগিয়ে যাচ্ছে। শ্রমিক আন্দোলন, শ্রমজীবী অংশের মানুষের লড়াই তীব্র থেকে তীব্র হচ্ছে, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। নতুন করে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় না হলো, সমাজতান্ত্রিক ব্যবস্থার যে মৌলিক দৃষ্টিভঙ্গিগুলো, এগুলোকে ভাবনায় রেখে লাতিন আমেরিকার দেশে দেশে 7 থেকে 9টা রাষ্ট্রে এরকম নতুন ব্যবস্থার অভ্যুদয় হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে সেই দেশের শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক, কৃষক, সাধারণ জনগণের সম্মিলিত লড়াইয়ের ফসল হিসাবে। আবার এগুলোকে ক্ষমতাচ্যুত করবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ সেই সমস্ত রাষ্ট্রের যে প্রতিক্রিয়ার শক্তি, তারা কেউ কেউ এই সরকারগুলোকে স্বীকার করছে না, কিন্তু মানুষ এগুলোকে গুরুত্বই দিচ্ছে না। তাদেরকে প্রশ্রয় দিয়ে ওখানে যে জনগণের স্বার্থবাহী শক্তিগুলি ক্ষমতায় সেখানে বসেছে, রাষ্ট্র ক্ষমতায় মানুষ বসিয়েছে, তাদেরকে উচ্ছেদ করার চক্রান্ত চলছে। তাকেও আবার মোকাবেলা করার জন্য পাল্টা লড়াই সেখানে চলছে। এই হচ্ছে পৃথিবীর চেহারা। মনে করার কোনো কারণ নেই পৃথিবীটা একবগ্গী চলছে, শুধু দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি এগিয়ে চলেছে। সোভিয়েতদের বিপর্যয় হয়েছে, তার মানে সারা পৃথিবীর শ্রমিক আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন, সমাজ ব্যবস্থার পরিবর্তনের লড়াই স্তব্ধ হয়ে গেছে। এটা মনে করার কারণ নাই, এটা জীবনের অভিজ্ঞতা না। কাজে সেদিক থেকে সেদিনের যে স্লোগান, পুঁজিবাদকে ধ্বংস করে খতম করো এবং শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থার পত্তন করো, এই লড়াই কিন্তু আস্তে আস্তে সেখানে সুসংগত হচ্ছে। এরই প্রেক্ষাপটে আমরা ভারতবর্ষে আজকে মে দিবস প্রতিপালন করছি। আপনারা শুনছিলেন বিজেপি সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়ার পর মে দিবসকে ভিত্তি করে যে ছুটি স্বাধীন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের যে সরকারগুলো এটাকে গ্রহণ করেছিলেন, তার বিরুদ্ধে কোনো ভূমিকা নেননি। বিজেপি সরকার RSS এর নেতৃত্বে পরিচালিত, তারা তার বিরুদ্ধে সরব। এর থেকে কি পরিষ্কার হচ্ছে, এই সরকার বিজেপি এরা শোষকদের স্বার্থের রক্ষক, স্বার্থের প্রতিভূ। তাদের মনোরঞ্জনের জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য শোষণের যে মূল ভিত্তি, শ্রমিকের শ্রম চুরি করা, তার হাড়, মাংস, রক্ত নিংড়ে নেওয়া, সেই শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে যে মে দিবস প্রথম আঘাত, এই আঘাতটা হারলো তাদেরকে খুশি করবার জন্য। বুঝে নাও আমি তোমাদের। অন্যদিকে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে এটাও ঘোষণা যে এদেরকে এই শক্তির রাজনৈতিক দৃষ্টি থেকে ঘৃণা করে, শ্রেণীগত দৃষ্টি থেকেই ঘৃণা করে, এদেরকে এরা তাদের শত্রু বলে মনে করে। এই দিয়ে তো শুরু হয়েছে বিজেপি সরকারের যাত্রা। আজকে ভারতবর্ষের চেহারাটা কি আবার আগের কমরেডরা বলবার চেষ্টা করেছেন। খুব খারাপ অবস্থা চলছে অর্থনৈতিক ক্ষেত্রে। আন্তর্জাতিক পরিস্থিতিতে পুঁজিবাদ যে সংকটে পড়েছে, 2008 থেকে শুরু হয়েছে যে মন্দা, এখন তো সেই মন্দার গভীরতা, তীব্রতা এবং ব্যাপকতা আরো বেড়েছে। বেরোবার তো কোনো রাস্তাই তারা খুঁজে বের করতে পারছে না। এটাই পুঁজিবাদের বৈশিষ্ট্য। একটা সমস্যা পুঁজিবাদী ব্যবস্থা থেকেই জন্ম নিচ্ছে, তার সমাধানের জন্য পুঁজিবাদ যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, সেটা সমস্যার সমাধানের পরিবর্তে আবার নতুন করে সমস্যা তৈরি করে। তাই হচ্ছে আমাদের দেশের যে অবস্থা আমরা দেখছি, কি হচ্ছে, টাকার দাম কমে যাচ্ছে, শ্রমিকের শ্রমদিবস কমে যাচ্ছে, তার মজুরি কমে যাচ্ছে এবং মুনাফা বাড়ছে। মুনাফা কিন্তু কমছে না। কোভিডের সময়ের ঘটনা আপনারা জানেন। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের অর্থনীতিটা কোন জায়গায় চলে গেছে, এবং তার এটাকে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান যে সরকারটা চলছে, এই সরকারটাই কিন্তু সব দিক থেকে সাহায্য করছে। জিনিসপত্রের দরদাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। অনেকে বলবার চেষ্টা করেন মার্ক সাহেব জীবিত থাকতে শ্রমিকদের যখন লড়াই, মজুরি বাড়াতে হবে,
একদিকে সমাজতন্ত্রের কথা বলতো একটা অংশ, তারাই আবার শ্রমিকদের বোঝাবার চেষ্টা করত মজুরি বাড়াবার দাবি করলে তো জিনিসপত্রের দরদাম বাড়বে। কার্ল মার্ক্সকেই প্রথম তার প্রতিবাদ করে বলতে হয়েছে শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য জিনিসের দাম বাড়ে না, বরং শ্রমিককে তার উদ্বৃত্ত শ্রমের ন্যায্য দাম না দিয়ে তাকে ঠকিয়ে মালিক যে মুনাফা বাড়াচ্ছে, এই মুনাফা বৃদ্ধির কারণেই জিনিসের দাম বাড়ে। সেই দিন থেকে কিন্তু কার্ল মার্ক্স এগুলো বলবার চেষ্টা করেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে জিনিসপত্রের দরদাম বাড়ছে, দায়ী কে? শোষকরা। সাহায্য করছে কে? শাসকরা। শাসকরা হচ্ছে শোষকদের থাপ্পলদার, তারাই তাদেরকে এখানে ক্ষমতায় বসতে সাহায্য করেছে, সুযোগ দিয়েছে। বেকার সমস্যা বাড়ছে। কমরেড শঙ্কর দত্ত হিসেব দিয়ে দেখিয়েছেন গত 1 বছরের মধ্যে 1 কোটি 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছে। কাজ কোথায়? এখন তো রেগুলার এমপ্লয়মেন্টই নেই, কিসের কাজ? হায়ার অ্যান্ড ফায়ার। যখন দরকার লোক নিচ্ছে, কাজ শেষ, তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তার দিকে তাকাচ্ছেই না। মজুরি কোন রেগুলার পে স্কেল আছে? নাই তো। চুক্তিবদ্ধ, এই জায়গায় কাজ করলে পারবে, না চলে পরে আমার লোকের কোনো অভাব নাই, মানুষ চলে যাচ্ছে। ইঞ্জিনিয়ার, ডক্টরেট, রিসার্চ স্কলার, রেলে পতাকা নেড়ে রাস্তা ক্লিয়ারেন্সের জন্য যে কাজটা করে, এর জন্য তারাও অনেকে ইন্টারভিউ দিচ্ছে, পত্রিকায় দেখছি হাজার হাজার মানুষ সেখানে ইন্টারভিউ দিচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। তাহলে নতুন কোনো কলকারখানা হচ্ছে না, পুরনো কারখানা বন্ধ হচ্ছে। তাহলে এই পরিস্থিতি, তাতে যে আইন কানুন এগুলো শুনছিলেন, কমরেড মালিক যে বলবার চেষ্টা করেছেন, আমি সেখানে যাচ্ছি না। মানুষটা এগুলো মেনে নিচ্ছে না। আমি যখন আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের ঘটনাগুলির কথা সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করলাম, ভারতবর্ষের শ্রমিক শ্রেণী কি বসে আছে? লড়াই তো চলছে। এই লড়াইকে দুর্বল করবার জন্য, বিপদগামী করার জন্য, বেশি মানুষ যাতে সংঘবদ্ধ হতে না পারে, এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইটাকে তীক্ষ্ণ করবার সুযোগ নিতে না পারে, ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, ভাষার কথা বলে বিভক্ত করার চেষ্টা করছে। এটা করেও যখন আন্দোলনকে দমিয়ে রাখতে পারছে না, তখন গণতন্ত্রের উপর সর্বাত্মক আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে, সংবিধানের উপর আক্রমণ সংগঠিত করেছে। পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তার উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। গত পার্লামেন্ট সেশন, বাজেট সেশন, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে 12 মিনিটে পাস করে নিল, কাউকে কথা বলতে দিল না। কোথায় চলে যাচ্ছে এটা? প্রহসন চলছে। তাহলে এই জায়গাটায় চলে যাচ্ছে সংসদীয় গণতন্ত্র। তার মূল কথা হচ্ছে ভোট হবে, মানুষ স্বাধীনভাবে নিজের ভোট দেবেন। কোথায় মানুষ সেই স্বাধীনভাবে ভোট দিতে পারছেন? রিগিং এবং যে পদ্ধতি অনুসরণ করছে শাসক দল নির্বাচনের জন্য নিশ্চিত করবার জন্য, এগুলো তো আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রহসনে পরিণত করার একটা চেষ্টা সেখানে চলেছে। একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে কায়েম করার চেষ্টা চলছে। এর মধ্যে লুকায়িত আছে ফ্যাসিস্ট সুলভ ভাবনা এবং চিন্তা। তাহলে এর বিরুদ্ধে মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে না পারি, এর থেকে আমরা বাঁচবো কি করে? শুধু সমালোচনা করলে চলবে? শুধু সমালোচনা করলে চলবে না তো? শুধু গালমন্দ করলে চলবে না তো? তাহলে যারা এগুলো করছে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য, কোণঠাসা করবার জন্য, রাজনৈতিক লড়াই পরাস্ত করবার জন্য, ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করবার জন্য মানুষকে সংঘবদ্ধ করতে হবে, ব্যাপক অংশের মানুষকে একটা জায়গায় আনতে হবে। কে লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা দেবেন? শ্রমিক শ্রেণী, ওয়ার্কিং ক্লাস। তারাই প্রধান উৎপাদিকার শক্তি। এবং এই শ্রমিক শ্রেণী তারা যদি আবার মনে করেন, যেহেতু কার্ল মার্ক্স থেকে শুরু করে পরবর্তী সময়ে আন্তর্জাতিক পরিসরের কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব বলে গেছেন,
শ্রমিক শ্রেণী ঐতিহাসিক দায়িত্ব তার কাঁধে অর্পিত হয়েছে এই পৃথিবীকে শোষণমুক্ত সমাজ পত্তনের লড়াইয়ে সাফল্য এনে দিতে তাদেরকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। তাতে যদি শ্রমিক শ্রেণীর পা মাটিতে না ছোঁয়, স্বপ্নে বিভোর হন, তাহলে কিন্তু ভুল করা হবে। শ্রমিক শ্রেণী একক শক্তির ভিত্তিতে এই লড়াইয়ে সাফল্য অর্জন করা সম্ভব না, তাহলে তাকে কি করতে হবে? তার যে মিত্র শক্তি, অন্যান্য শোষিত বঞ্চিত নির্যাতিত যারা আছেন তাদেরকে সংগঠিত করতে হবে এবং এদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কার্ল মার্কস বলেছেন, এঙ্গেলস বলেছেন সেই সময়ের কথা। পরবর্তী সময়ে মহামতি লেনিন সোভিয়েত দেশের বিপ্লবকে সফল করবার জন্য এই জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে একদিকে যেমন শ্রমিক শ্রেণী এই পুঁজিবাদী ব্যবস্থায় অন্যতম প্রধান উৎপাদিকা শক্তি, তার সঙ্গে অপর উৎপাদিকা শক্তি হচ্ছে কৃষক জনসাধারণ। সাধারণভাবে কৃষক জনসাধারণ তাদের মধ্যে হচ্ছে যারা কৃষকদের মধ্যে শ্রমজীবী, যাদেরকে আমরা বলি কৃষি মজুর। তাহলে এদেরকে সবচেয়ে বেশি শ্রমিক শ্রেণীর কাছে আনতে হবে, সুসংগঠিত করতে হবে। এই ক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে। জাত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা আজকে আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে শুধু অর্থনৈতিক দাবি দেওয়া নয়, শুধু ৮ ঘন্টার কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টার বিনোদন, এই জায়গায় সীমাবদ্ধ থাকলে চলবে না। মূল যে কথা, পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংস করতে না পারলে পর, শ্রেণী শোষণ বন্ধ করতে না পারলে পর, শ্রেণী বিভাজনের অবসান ঘটাতে না পারলে পর এর থেকে কোনো মুক্তি নাই। কাজে সেই লক্ষ্য সামনে রেখে কালকেই এই লড়াইটা সাফল্য চলে আসবে মনে করবো কোনো কারণে আমরাই কথা বলছি না, সিআইটিউ নেতৃত্ব বলছে না, মার্কসবাদী কমিউনিস্ট পার্টিও বলছে না, আমি যেই পার্টির পক্ষ থেকে কথা বলছি। এটাকে লক্ষ্যের মধ্যে রেখে আজকের দিনে সামনে যে রাজনৈতিক সংগ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে, 2024 সাল লোকসভার নির্বাচন, রাজনৈতিক সংগ্রাম, যে শাসক গোষ্ঠী শোষকদের স্বার্থে, এরা কত সংখ্যায়, কত এরা তো সংখ্যায় বেশি না। যে ধনী গরিবের যে ফারাকটা তৈরি হচ্ছে ভারতবর্ষে এই শোষণভিত্তিক সমাজ ব্যবস্থায়, 1/1 মানুষ আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ যা আছে তার 60% তারা মালিকানা ভোগ করছে। এর থেকে পরিষ্কার, কাজেই এর থেকে যদি অব্যাহতি পেতে হয় তাহলে তাদেরকে পরাস্ত করতে হবে। তাহলে এই সামনে 2024-এর যে লোকসভা নির্বাচন, উন্নত পর্যায়ে রাজনৈতিক সংগ্রাম, আমাদের দৈনন্দিন যে সংগ্রামগুলো আমরা করছি, শ্রমিক হোক, কৃষক হোক, ক্ষেতমজুর হোক, শিক্ষক হোক, কেরানি হোক, কর্মচারী হোক, ছাত্র হোক, যুবক হোক, এই লড়াইগুলির উচ্চতর পর্যায়ে হচ্ছে নির্বাচনী সংগ্রাম। কাজে এই সংগ্রামকে বিজেপিকে পরাস্ত করতে হবে, ক্ষমতায় যাতে ফিরে আসতে না পারে। একদলীয় যে স্বৈরশাসন এখানে কায়েম করছে, এর ভেতরে যে লুক্কায়িত আছে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি, এর থেকে যদি ভারতবর্ষের মানুষকে, দেশের বেশিরভাগ মানুষ শোষণ বঞ্চনার শিকার, তাদেরকে যদি মুক্ত করতে হয় তাহলে তাদেরকে তো পরাস্ত করতে হবে। পরাস্ত করতে গেলে পর সেখানে জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করতে হবে, নির্বাচনী যুদ্ধে পরাস্ত করতে হবে। তাহলে তার বিরোধী যে শক্তিগুলো আছে, তার সঙ্গে যারা নাই মনে প্রাণে, এদেরকে একটা জায়গায় আনতে হবে। সর্বাধিক ভোট জড়ো করে রাজ্যে রাজ্যে এদেরকে পরাস্ত করার মধ্য দিয়ে দিল্লিতে একটা অন্য ধরনের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার যাতে প্রতিষ্ঠিত করা যায় এবং গরিব শ্রমজীবী অংশের মানুষের স্বার্থে যাতে একটা ন্যূনতম সর্বজনক গ্রাহ্য কর্মসূচি নিয়ে তারা কাজ করতে পারে, এরকম একটা ব্যবস্থা কর্তন করবার জন্য এই পরিস্থিতিতে, আপাত পরিস্থিতিতে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগোতে হবে। যাতে আজকের দিনে মে দিবসে, এটাই তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব। এই দায়িত্ব প্রতিপালনের জন্য তো আমাদের শপথ গ্রহণ করতে হবে। সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যে রাজ্যে আজকে যারা মে দিবস পালন করছেন তারা যেমন এই শপথ নিচ্ছেন, আমরা ত্রিপুরাতে এই শপথ নেব। কাজে এই সংগ্রামকে বাদ দিয়ে আমরা কি করে ত্রিপুরার শ্রমজীবী অংশের মানুষকে এই শোষণ বঞ্চনার হাত থেকে আমরা মুক্ত হতে সাহায্য করতে পারবো। কাজে এটাকে মাথায় রেখে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। এই কথাটা বিশেষভাবে উপলব্ধির মধ্যে রাখতে হবে। কি চলছে আমাদের ত্রিপুরা?
এই যে 2023 ফেব্রুয়ারি যে নির্বাচন, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিটা কি? আপনারা এখানে যারা আছেন তারা অনেকে জানেন, অনেক হয়তো জানেন না। শহরের মানুষ প্রকৃতপক্ষে সারা ত্রিপুরায় কি ঘটছে এই সময়ে। 2রা মার্চ বিকাল থেকে এখন অব্দি চলছে, সবাই হয়তো সব জিনিস জানেন। আমরাও যে সব জিনিস জানি, আমাদের কাছে যে সব খবর আসছে এটাও মনে করার কারণ অনেক জায়গায় মানুষ দাঁতে দাঁত চেপে এগুলো সহ্য করছেন, এগুলো নিয়ে এখানে সেখানে কথাবার্তা বলতে চাইছেন না, শুধু সময়ের জন্য অপেক্ষা করছেন। চলছেটা কি? লুণ্ঠনের রাজত্ব চলছে। এবং এখানে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমজীবী অংশের মানুষ। শুধু কলে কারখানা যারা কাজ করছেন তারা না, মাঠে ময়দানে যারা কাজ করছেন, দোকান পাশাতে যারা কাজ করছেন, তারা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। অটো নিয়ে বেরোতে দিচ্ছেন, ছোট গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছেন, টমটম নিয়ে বেরোতে দিচ্ছেন, ছোট দোকান খুলতে দিচ্ছে না, মাঠের ফসল কাটতে দিচ্ছে না, কাটা ফসল নিয়ে বাজার আসতে দিচ্ছে না, পুকুরে বীজ ঢেলে দিচ্ছে, রাবার গাছ কেটে ফেলছে, কেটে একটা আগুন লাগিয়ে দিচ্ছে, সেখানে হেক্টরের পর হেক্টর রাবার বাগান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঘরের ভেতর মানুষ রেখে তার মধ্যে আগুন লাগিয়ে দিয়ে শুধু ঘরটাই পোড়াচ্ছে না, ভেতরে মানুষগুলোকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা করছে। পশু এগুলোকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারছে। এটা যদি ফেসিস্ট ছিল আক্রমণ না হয়, কোনটাকে আপনি ফেসিস্ট ছিল আক্রমণ বলবেন? এই জিনিস চলছে। আর বাড়িঘর ছাড়া মানুষ, এলাকা ছাড়া মানুষ, তারা যখন বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, তাদের উপর আর্থিক চাপ সেখানে তারা সৃষ্টি করছে। 5,000 থেকে আরম্ভ করে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত। কিছু কিছু জায়গায় মানুষ বাধ্য হচ্ছেন পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হবে, বাড়িঘর ছাড়া কোথায় যাব? যার যার সামর্থ্য আছে তারা হয়তো দিচ্ছেন, সবাই সব জায়গায় বলছেন না। যারা পাচ্ছেন না তারা বাড়ির বাইরে কি থাকছেন, রাজ্যান্তরিত হয়েছেন। মিথ্যা মামলা, যারা আক্রান্ত হলেন, যাদের বাড়িঘর পড়ালো, যাদের মাথা পাঠালো, তাদেরকে থানায় নিতে না দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারা যখন থানায় মামলা করতে যাচ্ছে তাদেরকে উল্টো গ্রেপ্তার করে সেখানে গার্ড ঢুকিয়ে দিচ্ছে। এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। এটাকে আপনি কি বলবেন? কেন এই জিনিস হচ্ছে? হতাশা থেকে হচ্ছে। 2023 নির্বাচনের ফলাফলের অভিজ্ঞতা কি? এরা যা আশা করেছিল সে আশা তো পূরণ হয়নি। 18 নির্বাচনে এরা ভোট পেয়েছিল প্রায় 51%, আসন পেয়েছিল 44টা, সেই আসন নেমে এসছে 33-এ, ভোট নেমে এসছে 40-এর নিচে। বিজেপির একক ভোট 33 থেকে 34। তাহলে এত টাকা খরচ করলেন। প্রধানমন্ত্রী 10 মাস আগে থেকে পরিশ্রম করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী 10 মাস আগে থেকে পরিশ্রম করছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, সমস্ত জাতীয় তাদের সংগঠনের নেতৃত্ব এখানে মাটি কামড়ে পড়ে আসছেন। তাদের দক্ষ কর্মী ভারতবর্ষের বড় বড় রাজ্যে, তাদেরকে তারা এখানে এনে বাড়িঘর ভাড়া করে, হোটেল দখল করে, মাসের পর মাস রেখে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এরকম ফল এটা তো প্রত্যাশিত না। এবং তারা বুঝতে পারছেন, যারা উপজাতি অংশের মানুষকে প্রলোভিত করে, বিভ্রান্ত করে, বিজেপির বিরুদ্ধে যে জনগণের মধ্যে ক্ষোভ, এটা উপলব্ধির মধ্যে রেখে এই স্লোগানটাকে কাজে লাগিয়ে বাধ্যত বিজেপি বিরোধী কথা বলে উপজাতি অংশের মানুষ যাতে বামপন্থীদের দিকে বিকল্প সরকার তৈরি করবার প্রশ্নে ঝুঁকতে না পারে, তারা আলাদা করে সেখানে নির্বাচনে দাঁড়িয়েছে। এবং এরা যদি না দাঁড়ায়, উপজাতি সংরক্ষিত আসনের কথা ছেড়েই দিলাম, অনুপজাতি যে 22টা আসন, সেখানে যদি এদের প্রার্থীরা দাঁড়িয়ে এই ভোট তাদের দিকে টেনে নিয়ে নিজেরা তো জিততে পারবে না, তারা জানতো, দাঁড়াবার আগেই জানতো, ফল থেকেও তারা বুঝতে পারছেন।
যদি এই ভোট তারা টানতে না পারে, তাহলে বিজেপির অবস্থাটা কি হয়? এখন যে 33টা আসনের হিসেব বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টাররা তারাই 24 ঘন্টার মধ্যে হিসেব তৈরি করে সোশ্যাল মিডিয়াতে তারা দিচ্ছেন, দিয়ে বলছেন বিজেপি তো এই ভোট যদি উল্টো পাল্টা না হয় তাহলে তাদের তো আসন 11 থেকে 12টার বেশি হয় না, তারা তো সরকার তৈরি করতে পারছে না। প্রকৃত অর্থে কম ভোটে ভারতবর্ষে প্রথম, ত্রিপুরায় প্রথম এত কম ভোটে কোন একটা সরকার ত্রিপুরায় চলছে। তাহলে প্রশ্নটা কি? এই পরিস্থিতিটা কে করেছে? আপনারা করেছেন, ত্রিপুরার মানুষ করেছেন। ত্রিপুরার বাইরে থেকে লোক এসে তো ভোট দেননি, প্রধানমন্ত্রীকে ভোট দেননি, তিনি বক্তৃতা করে গেছেন। তাহলে অসম্ভব বলতে কিছু নেই, সম্ভব। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, লড়াই ময়দানে যদি থাকে, তার সমস্যার কারণগুলো যদি উদ্ঘাটন করে মানুষের কাছে স্পষ্টীকরণ দিতে পারে এবং যদি নিবিড় একটা জীবন্ত সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে অসম্ভব বলে কিছু নেই। এত ষড়যন্ত্রের পরেও, উপজাতি অংশের বড় অংশের মধ্যে বিভ্রান্তি ছড়াবার পরেও, গোপন ষড়যন্ত্রের মাধ্যমে এদেরকে কিন্তু ঠেকানো যেতে পারত। এরা যে প্রলুব্ধ করেছে মানুষকে, নানা ধরনের জনস্বার্থবাহী জাতীয় কর্মসূচি উপস্থাপনার ঢং, প্রধানমন্ত্রী নিজেই তার জনসভার ভাষণগুলিতে এমন ভাবে উপস্থিত করার চেষ্টা করেছেন যেন এগুলো শুধু ত্রিপুরার জন্য বিজেপি সরকার ত্রিপুরা এগুলো করছেন, কেন্দ্রের সরকার তাদের সাহায্য করছে। এবং এদের লোকরা আরএসএস থেকে শুরু করে বিজেপি সমস্ত দিক থেকে যারা এই সুযোগগুলি পাচ্ছেন তারা কারা? গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, দুর্বল অংশের মানুষ, দিন আনে দিন খায়, তারা একটা ঘর পেয়েছেন, সেলফ হেল্প গ্রুপের তারা একটা সাহায্য পাচ্ছেন, তারা 2-3 রকমের হয়তো ভাতার মধ্যে কোন একটা ভাতা পেয়েছেন, আবার একটা অংশ সেখানে অর্ধেক বাতিল হলো, অর্ধেক অংশ সামাজিক ভাতা 2000 টাকা হয়েছে। তাদের কাছে বলা হচ্ছে যদি বিজেপি সরকারে না আসে, বামফ্রন্টকে যদি ভোট দাও, এগুলো কিন্তু সব বাতিল হয়ে যাবে। অথচ এই মানুষের মনের মধ্যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে না। আপনারা নতুন কি দিচ্ছেন? এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় থেকেই চলছিল, শুধু নামটা পরিবর্তন করছেন। তাহলে আপনাদের জায়গায় বামফ্রন্ট সরকার আসলে কেন এগুলি তুলে দেবে বামফ্রন্ট? বামফ্রন্ট এগুলির জন্যই লড়াই করেছে, এই কথাটা কিন্তু বলছে না। বলছে এগুলি বাতিল হয়ে যাবে, বন্ধ করে দেবে। তারা মানুষকে ভয় দেখাচ্ছে। আরেকটা প্রচার কি? আরেকটা প্রচার হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। কারা বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে আজ থেকে 2-2.5 বছর আগে, এবং তাদের স্লোগান কি? 13 লক্ষ 14 লক্ষ উপজাতি মানুষের সাথে তাদের নেতার চোখের জলে বুক ভাসিয়ে বক্তৃতা, আমার অন্য কোনো দাবি নেই, আমি শুধু তাদের জন্য লড়াই করছি। ত্রিপুরায় নাকি গত 75 বছরের স্বাধীনতার পর এদের জন্য কিছু হয়নি। তাহলে তাদের যে রাম রাজত্ব তাদের উত্তরসূরিরা চালিয়ে গেছেন, 1300 বছরের রাজন্য শাসন কারা শাসন করেছেন? উপজাতি রাজারাই তো রাজত্ব করেছেন। এবং যে ভদ্রলোক এই বক্তৃতাগুলো করছেন তার পরিবারের লোকজনরাই করেছেন। তারা কি করেছেন? রাজপ্রাসাদ তৈরি করা ছাড়া, আর শেষের দিকে একটা কলেজ ছাড়া, আর কয়েকটা মহকুমায় একটা করে সরকারি স্কুল ছাড়া কি কাজ করেছেন তারা? রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ কিছু করেননি তো। এবং এই রাজ্যটার শাসন হতো চাকলা, রুশনাবাদ, অনুপজাতি অংশের মানুষ যার সংখ্যায় বেশি, ওখান থেকে ব্রিটিশের সঙ্গে সমঝোতা করে ত্রিপুরার তৎকালীন রাজন্য শাসন, সেখান থেকে যে ট্যাক্স আদায় করতেন সেই ট্যাক্সের উপর ভিত্তি করে চলত। রাজারা কিন্তু অনুপজাতি বিদ্বেষী ছিলেন না, বাঙালি বিদ্বেষী ছিলেন না। রাজারা তৎকালীন সময়ে বাঙালি উপজাতি উভয় সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। যদি তাই না হতো তাহলে তৎকালীন রাজন্য শাসিত ত্রিপুরায় রাজ্য সরকারের ভাষা তো বাংলা হতো না। তার যে অর্থ মুদ্রা, তাতে পুরনো মুদ্রা খুঁজতে আমি দেখেছি নিজের চোখে, তাতে বাংলা ভাষায় লেখা আছে। ত্রিপুরার রাজন্য শাসনের মন্ত্রী উমাকান্ত দাস, যার নামে উমাকান্ত স্কুল, তিনি তো মন্ত্রী ছিলেন, তিনি তো উপজাতি ছিলেন না। কাজে এখন এই সমস্ত কথাগুলি কি বলছেন, কি বিদ্বেষ ছড়াবার চেষ্টা করছেন? আসলে বিভাজন
উপজাতি যুব সমিতিকে যেভাবে তৈরি করা হয়েছিল, উপজাতি জনগণকে কমিউনিটির তরফ থেকে, বামপন্থীদের তরফ থেকে দূরে রাখবার জন্য, অনুপজাতি উপজাতিদের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য এখনো তো এই স্লোগানই দিচ্ছে 13 লক্ষ উপজাতি। আরে 13 লক্ষ উপজাতি ঠিক আছে, তাদের যে সমস্যাগুলির সমাধান, গ্রেটার ত্রিপুরার বিষয়টা কি আপনারাই তো স্পষ্ট। আপনাদের নির্বাচনী সংগ্রামের সময় যে ইসলাম, তাতেও তো এই কথা নেই। আমরাই তো আমাদের নির্বাচনী ইসলামে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে পরিষ্কার করে বলে দিয়েছি, এই ছোট্ট যে নির্বাচনী ইসলামের মধ্যে উপজাতি অংশের মানুষের স্বার্থে লড়াইয়ের প্রশ্নে 1 নম্বর আমাদের কথা ছিল, আমাদের সরকার তৈরি হলে পর এই সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে সংবিধান সংশোধন করে উপজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে। এর বাইরে কি কথা বলার থাকতে পারে? এই কথা তো আমরা প্রকাশ্যে বলেছি, নির্বাচন ইসলামে বলেছি, অনেক আগের থেকে আমরা লড়াই করছি, এডিসির ভিতরে থাকার সময় আমরা লড়াই করেছি, না থাকার সময় লড়াই করছি। তাহলে এরকম জায়গায় তারপরে একই কথা, সেই জায়গায় বিজেপি একদিকে যেমন লড়াইয়ের ময়দানে তাদের অবস্থান থেকে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আবার তারাই প্রচার করেছে মানুষের মধ্যে যে বামফ্রন্ট, তারা তো যারা গ্রেটার ত্রিপুরার কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলছে না, তার মধ্যে মানে হচ্ছে বামফ্রন্টকে ভোট দেওয়া মানে গ্রেটার ত্রিপুরার স্লোগান যারা দিচ্ছে তাদেরকে ভোট দেওয়া। আপনারা যারা ট্রাইবেল না, আপনারা কি চান গ্রেটার ত্রিপুরার নামে আপনার বাড়িঘর সমস্ত চলে যাক? যদি না চান তাহলে বামফ্রন্টকেও ভোট দেবেন না, আমাদেরকে ভোট দিন, এই বলেও কিন্তু মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আবার হিন্দু মুসলমান নিশ্চিত জনবসতি এলাকায় সেখানে অমুসলিম অংশের মানুষ যারা ধর্মের সুরসুরি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে তাদের একটা বড় অংশের ভোট তাদের ব্যবসা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং এদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তারা এবারকার নির্বাচনে মানে বিগত নির্বাচনগুলির তুলনায় বিভ্রান্ত একটু তুলনামূলকভাবে বেশি হয়েছে। কিন্তু এত কিছুর পরেও বিজেপির ভোট বাড়েনি, আসন বাড়েনি, তারা প্রায় ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার মুখে শেষ পর্যন্ত 32-33টা আসন দিয়ে কোনো মতো তারা সরকার তৈরি করতে পেরেছে। কাজে এই জায়গায় একটা হতাশা, একটা ভীতি, একটা জেদ এবং সঙ্গে সঙ্গে একটা ঘৃণা, এগুলো থেকে এরা কিন্তু এখন এই সন্ত্রাসটা অব্যাহত রাখার চেষ্টা করছে। এই জায়গায় যেটা বলব, আমরা যেমন জাতীয় ক্ষেত্রে 2024-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার লড়াইয়ের পাশাপাশি নির্বাচনী সংগ্রামে পরাস্ত করার জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে ব্যাপক অংশের মানুষকে সংঘবদ্ধ করার কথা বলছি। আমরা কিন্তু আমাদের ত্রিপুরার বিগত বিধানসভা নির্বাচনে এই রণধ্বনি দিয়ে যে কৌশল নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম, সবাইকে না পারলেও কাউকে কাউকে সঙ্গে আমরা অভাবের চেষ্টা করেছি। জনগণের দিক থেকে আমাদেরকে এই প্রশ্নে আঙুল তুলে বলবার কিন্তু কোনো সুযোগ নেই। আপনারা বুঝলেন না, আমরা চাইছিলাম বিজেপিকে কোণঠাসা করে সবাইকে একসাথে নিয়ে লড়াই নামুন, দেখবেন হারানো যাবে। আমরা তো সেই উদ্যোগই নিয়েছিলাম। একটা অংশ আমরা সঙ্গে পেয়েছি, আরেকটা অংশ তো আসো না, নানা কথা মুখে বললো, এখন তো পরিষ্কার তারা নিজেরাই বলছেন। কাজে এই পরিস্থিতিতে মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে লাল ঝান্ডা নিয়ে যে লড়াই, বিকল্পের যে স্লোগান, কাজ, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মজুরি হার বৃদ্ধি, কাজের জায়গায় একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে নিজের ভোট নিতে ভোট দেওয়ার যে অধিকার, যেটা গত বিধানসভা নির্বাচনে বাধ্যতা আদায় হয়েছে, কিন্তু ভোটটা সন্ত্রাসমুক্ত ছিল, এটা মনে করলে ভুল করা হবে। অনেক জায়গাতে সেখানে নির্বিঘ্নে গিয়ে সন্ত্রাসমুক্ত মানসিকতা নিয়ে এই প্রায় 89% মানুষ যারা ভোট দিয়েছেন সবাই সেভাবে ভোট দিয়েছেন। এটা যেমন ঘটনা না, অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন, অনেক জায়গায় যেমন তাদেরকে বেরোতে দেয়নি। এবং ভোটের গণনার দিনও আপনারা দেখেছেন, ফলে ঘোষণার দিনও আপনারা দেখেছেন যে কোনো কোনো জায়গায় গণনা কেন্দ্রে বিজেপি বিরোধী প্রার্থীরা দৈহিকভাবে আক্রান্ত হয়েছে, গণনা কর্মীরা আক্রান্ত হয়েছে, জোর করে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, ফল ঘোষিত হয়েছে, বিজেপি পরাস্ত হয়েছে।
বামপন্থী ফ্রন্টের প্রার্থী জয়যুক্ত হয়েছে। প্রার্থী, বিজিত প্রার্থী, তার ফল যারা গণলেন তাদেরকে পুলিশ নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিতে হয়েছে। কাজে এর থেকে মনে করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন খানিকটা উদ্যোগ নিয়েছেন, ঠিক আছে, একে আমরা খাটো করে দিচ্ছি না, তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু তার মানে এই না যে গোটা পরিবেশটাই সেখানে সন্ত্রাসমুক্ত হয়েছিল ঘটনা তার। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো এই ভোটের আগে সময় পেলেন আপনারা কদিন, 15 থেকে 20 দিন, 5টা বছর শত শত পার্টি অফিস খোলা যাবে, কর্মীরা এলাকায় থাকতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, রাজ্যান্তরিত, মুখ দেখাতে পারছেন না, ঝান্ডা তুলতে পারছেন না। কাজে এরকম পরিস্থিতিতে মাত্র 15-20 দিনের সময় নিয়ে 1 বছর আগে থেকে যেখানে বিজেপি কাজ করছে, প্রধানমন্ত্রী সহ তাদের সমস্ত জাতীয় নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছেন ত্রিপুরা, আপনি 12 দিন, 15 দিন, 20 দিনে কি করে মানুষের কাছে পৌঁছে এই যে অস্পষ্টতা, ভীতি, বিভ্রান্তি তৈরি করছে, তার থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করবেন? তার থেকে দেখা গেল সাংগঠনিক দিক থেকে এই যে আমাদেরকে নিষ্ক্রিয় করে রাখে, ইমোবিলাইজ করে দেওয়া, এই কৌশলটা সুযোগ তারা নিয়েছে। তাদের তো কাজের ক্ষেত্রে কোনো বাধা নাই, বন্ধন নেই, অসুবিধা নাই। বাধা, বন্ধন, অসুবিধা হচ্ছে কার? বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং সহযোগী শক্তি সেই নির্বাচনে যে কংগ্রেসও এগিয়ে এসেছিল, তাদেরই অসুবিধা হচ্ছিল। কাজে এই অভিজ্ঞতা থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। আবার 5 বছর পর নির্বাচন, তখন দেখা যাবে। এইভাবে তো চিন্তা করলে চলবে না। 2024-এ নির্বাচন, শুধু নির্বাচন তো ব্যাপার না, নির্বাচন তো সামগ্রিক লড়াইয়ের একটা উচ্চতর পর্যায়ে, শুধু কি নির্বাচন নিয়ে ভাববো? কাজে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যে মনোভাব, তার যে অভিব্যক্তি, তার থেকে যেটা পরিষ্কার হলো, বিজেপি সরকারকে মানুষ ব্যাপক অংশে, বৃহত্তম অংশের সমর্থন করে না, করেনি। ভোটের বাক্সে তা প্রতিফলিত হয়েছে। এখন কাজারা দিয়ে দাঁড়াতে হবে, সাহস করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আক্রমণ আসবে, যেখানে পারবেন সংঘবদ্ধভাবে তাকে প্রতিহত করবেন, যেখানে অসুবিধা হবে নতুন কৌশল আপনি অবলম্বন করবেন। স্থানীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংগঠনটা চাঙ্গা করতে হবে, মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। ভোটের 2 দিন, 3 দিন, 4 দিন আগে সেখানে গিয়ে প্রার্থীর মুখ দিকে ফিরে আসতে পরে সরকার হয়ে যাবে, এরকম ভাবনা একটা অংশের মধ্যে যে তৈরি হয়নি ঘটনা তা না, এরকম ভাবনা নিয়ে চলবে, কিন্তু চলবে না। কাজেই এই জায়গাটাতে আমাদের যেটা আবেদন, জাতীয় যে আহ্বানটা আসছে তাকে বাস্তবিত করতে গেলে ত্রিপুরার মাঠে আমাদের যে লড়াইটা লড়তে হবে, এবং ত্রিপুরায় যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে পর আমাদের জাতীয় পরিস্থিতির পরিবর্তনের যে প্রয়োজনটা, যে গুরুত্ব আমরা উপলব্ধি করছি, তার থেকে গত নির্বাচনে আমাদের অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমাদের কিন্তু নূতন পরিসরে আমাদের সংগঠনটাকে সেভাবে তৈরি করতে হবে। এটা যেমন সিআইডিও করবে তার মতো করে, কৃষক করবে তার মতো করে, পার্টির তার মতো করে করবে, কিন্তু মাথা মতো করা যাবে না, সমঝোতার কোনো সুযোগ নেই। ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। তাই আজকে এই ঐতিহাসিক মে দিবসে দাঁড়িয়ে আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়ে কথাগুলো উপস্থিত করে আপনাদের কাছে আবেদন যেটা রাখবো, মনে করার কোনো কারণ নেই যেভাবে আরএসএস এর নেতৃত্বে অঙ্গুলি হেলনে কর্পোরেট এবং ধর্মান্ধ শক্তি সংঘবদ্ধ হয়ে বিজেপির নেতৃত্বে পরিচালিত সরকারের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের উপর দিয়ে এই অত্যাচারের শৃঙ্খলা চালাবার চেষ্টা করছে, এটাই অব্যাহত থাকবে। এটা মনে করলে ভুল করা হবে, এটা মনে করলে ভুল করা হবে। আমরা দেখছি কর্ণাটকের ভোট আগামী 10 তারিখ, পত্রপত্রিকায় নানা ধরনের মূল্যায়ন হচ্ছে, আমি সেগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি। হুমড়িকে পড়েছে। আমি গতকালকে পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী এই নির্বাচনের মুখে কর্ণাটকে 22টা কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী। অর্থটা কি? এবং সেখানে গিয়ে বলছেন বিজেপিও ভোট মানে আমাকে ভোট, আমাকে ভোট মানে এখানকার বিজেপিকে ভোট। ভাবতে পারেন দলের অবস্থাটা কোন জায়গায় গেছে। এটাকেই তো আমরা বলে একদলীয় স্বৈরশাসন কায়েম করার ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গির অভিব্যক্তি বহিঃপ্রকাশ। এরপরেই কিন্তু আসছে মধ্যপ্রদেশের ভোট, রাজস্থানের ভোট, ছত্তিশগড়ের ভোট, তারপরেই তো 2024। এই অভিজ্ঞতার মাথায় রাখতে হবে। 19-এর পরে যে নির্বাচন হলো এখন পর্যন্ত
ত্রিপুরা নিয়ে, তার ফলগুলো কি? গুজরাট ছাড়া হিমাচলে হারলাম, গুজরাটে জিতলো আপনার সাম্প্রদায়িক কাঠ খেলে। না হলে এখনকার পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, কোনো মতে রক্ষা করেছে। হিমাচলের সরকারে ছিল, বিজেপি হেরে গেল। দিল্লিতে আপনার 15 বছর যাবৎ ওখানকার যে কর্পোরেট আরবান ডেভেলপমেন্ট যে কর্পোরেশন বিজেপি দখল করছে, আম আদমি পার্টি সরকার চালাচ্ছে। এবার আম আদমি পার্টি এদেরকে পরাস্ত করে এই কর্পোরেশন তারা ছিনিয়ে নিয়েছেন। আপনারা যারা খবর রাখেন তারা দেখেছেন, এই কর্পোরেশন যাতে অফিস বেয়ার নির্বাচন করতে না পারে নানাভাবে গোলমাল করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে নির্ধারিত তারিখে এখানে ভোট হলো, এবং যখন বিজেপি বুঝতে পারলো প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান ইত্যাদি হবে না, তারা তখন সেখান থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিল। দিন 6-7 আগে সেখানে চেয়ারম্যান নির্বাচিত হল। উত্তর পূর্বাঞ্চলে যে 3টা রাজ্যে নির্বাচন হল, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা, 180টা আসন। এই 180টা আসনের মধ্যে বিজেপি কত আসন পেল? ত্রিপুরায় বিজেপি ঠিক আছে, আইপিপি নিয়ে 33 বলছি। আপনার মেঘালয়ে আপনার 2টো আসন পেয়েছে, 33-34, আর নাগাল্যান্ডে 12টা আসন পেয়েছে। তাহলে 46টা আসন, 46-47টা আসন 180টার মধ্যে। ভোটের পার্সেন্টেজ কি? তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কি বলছে, কি প্রমাণ করছে? বাধ্যত বিজেপি এবং তাদের হয়ে এই যে আপনার ছাপা প্রচার মাধ্যম, ইলেকট্রনিক প্রচার মাধ্যম, সোশ্যাল মিডিয়া, যেগুলি তারাই নিয়ন্ত্রণ করছে, তাদের রাজ্যে প্রচার করছে। এটা তাদের চেহারাটাকে লুকায়িত রাখবার চেষ্টা করছে, তাদের দুর্বলতাকে ঢেকে রাখবার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের কাছে তারা এক্সপোজ হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে। কাজে এদেরকে পরাস্ত করা কঠিন মনে করার কারণে মানুষ ঐক্যবদ্ধ হতে পারলে পর, এবং এই ঐক্যটা শুধু ঐক্যের স্লোগান দিলে হবে না, লড়াই মজার নামটা। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী তাদের নিজ নিজ অবস্থান থেকে অর্থনৈতিক দাবি দেওয়া, ট্রেড ইউনিয়নের অধিকার এবং সঙ্গে সঙ্গে রাজনীতির স্লোগান, এই দুটোকে পাশাপাশি নিয়ে লড়াই করার মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন করে জয় ছিনিয়ে আনতে হবে। এছাড়া তো সামনে কোনো বিকল্প নেই। কাজে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের বিশ্বাস, আমাদের ত্রিপুরাতে ত্রিপুরার মানুষ নিশ্চয়ই ঘুরে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের যে লড়াই, এই লড়াইয়ে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে তারা কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। এর মধ্যে যেমন দেশের পরিস্থিতির পরিবর্তন আনার ক্ষেত্রে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, ঠিক তেমনি ত্রিপুরার পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে সামনের দিনে ত্রিপুরা সেখানে কার্যকরী একটা অবস্থান নেবে। তাতে নিশ্চয়ই লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই করছেন তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে ভারতবর্ষের মানুষ কিন্তু সেখানে চোখ কান খোলা রেখে অপেক্ষা করছিল। তাদের ধারণা ছিল বোধহয় বিজেপিকে পরাস্ত করে বামপন্থী শক্তি এখানে একটা বিকল্প সরকার তৈরি করতে সাফল্য অর্জন করতে পারবেন, কারণ একটা বৃহত্তর অবিজেপি শক্তিকে একটা জায়গায় আনার একটা উদ্যোগ তারা নিয়েছেন। ফল প্রকাশের পর তারা দেখেছেন কারা কোথায় কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে পঞ্চম বাহিনীর মতো ভূমিকা নিয়েছে। তারপরেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে খবর যারা রাখেন, মূল্যায়ন বিশ্লেষণ যারা করছেন, তারা মন্তব্য করছেন এত কিছুর পরেও আপনারা যেভাবে বিরাট অংশের মানুষকে সংগঠিত করেছেন, এটা আপনাদের পক্ষে সম্ভব। কাজে এই যে কথাটা তারা বলছেন, এই কথাটার অর্থ হচ্ছে আপনাদেরকে কিন্তু তারা বাহবা দিচ্ছেন, আপনাদেরকে কিন্তু তারা কৃতিত্ব দিচ্ছেন। এতে আত্মসন্তুষ্টিতে না ভুগে এই শক্তিটাকে সংহত করে নিজের পায়ে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, এবং সাফল্য নিশ্চয়ই আপনি ছিনিয়ে আনতে পারবেন। আমাদের বিশ্বাস এই ভূমিকা আপনারা ভবিষ্যৎ দিনে গ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আমাদের এই 4-5 জন মিলিয়ে যে কথা বললাম, সবাই আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন, তাতে আমরা উৎসাহিত, অনুপ্রাণিত বোধ করছি। তার জন্য আরেকবার আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।